আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকে এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয়ে আমার নুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ আমরা শুরুটাই একদম অন্য রকম ভাবে করলাম। তার একটাই কারণ, যার কথা আমরা আজ স্মরণ করব তিনিও কিন্তু এইভাবে প্রথা ভেঙে রবীন্দ্রসঙ্গীতে গেয়েছেন। পীযূষ কান্তি সরকার, যাকে রবীন্দ্রসঙ্গীতের রবিনহুড বলা হয়। আমি অন্তত মানে সেই অনুযায়ী শুনে এসেছি এবং আমরা তার সুযোগ্য ছাত্র আজকে স্মার্ত মজুমদারকে পেয়েছি। স্মার্ত, তোমার কাছ থেকে শুনতে চাইবো যে কেমন তোমার অনুভূতি এই আজকের দিনে। তুমি তো বারবার এসেছো আমার এখানে, কিরকম লাগছে আজকে আসতে পেরে? হ্যাঁ দেখো, প্রথমেই বলি সেটা হচ্ছে তুমি যেটা বললে যে তোমাদের স্টুডিওতে আমি অনেকবারই এসেছি এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে প্রত্যেকবারই আমার আসতে খুব ভালো লাগে। এবং এখানে তোমার সাথে এবং এই অনুষ্ঠানে আমি বিভিন্ন নতুন কাজ আমি করেছি, কিন্তু আজকের দিনটা সত্যি আমার কাছে স্পেশাল। কারণ কি, আজকে আমি নিজেকে একদম কি বলবো ধন্য মনে করছি আজকে আসতে পেরে। এবং যে মানুষটির কথা আমরা আজকে বলবো তিনি আমার কাছে প্রায় ঈশ্বরের মতনই আমি বলতে পারি। এবং আজকে তার স্মরণ করা এটা আমি খুব সৌভাগ্যের বলে মনে করি। এবং তার থেকেও সৌভাগ্যবান আমি এই জন্যে, কারণ কি আমি তার কাছে গান শিখতে পেরেছি দীর্ঘদিন সাহচর্যে ছিলে। এবং শুধুমাত্র কারোর ভক্ত হলেই তো তার কাছে গান শেখা যায় না। আমার সেই সৌভাগ্যটা আমি পেয়েছিলাম যে ওনার কাছে আমি গান শিখতে পেরেছি। সেই জন্যেও আরো সেই দিনগুলো মানে আমার কাছে গোল্ডেন ডেজ তুমি বলতে পারো। এবং সেই কারণে আবারও বলি যে আমি নিজেকে ধন্য মনে করি। এবং আজকের এই ৭৫তম জন্মদিনে আমরাও তোমাকে পেয়ে ধন্য। আমরা অনেক অনেক গান শুনবো। স্মার্তর কাছে চলে যাচ্ছি। দেখো, পীযূষ কান্তি সরকার অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে মানুষের কাছেও তার অ্যাকসেপ্টেন্স কিছু ক্ষেত্রে হয়তো ছিল, কিছু ক্ষেত্রে ছিল না। তুমি কিভাবে দেখেছো? আমি যেটা দেখেছি সেটা প্রথমেই বলি, সেটা হচ্ছে আমি ওনার মতন মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স কারুর দেখিনি সত্যি কথা বলতে আজ পর্যন্ত। আমি ওনার লাইভ অনুষ্ঠানে ওই রকম উন্মাদনা আমি আজও সত্যি দেখিনি। যে একটা জানান একটা অ্যাডে শুধুমাত্র যে উনি লাইভ অনুষ্ঠান করছেন, উনি একক করছেন, পুরো হলটা ভরে যেত। সেটা নজরুল মঞ্চ থেকে রবীন্দ্র সদন এবং এত একক অনুষ্ঠান পর পর আমি কারোর দেখিনি। এবং এখানে যেটা খুব উল্লেখযোগ্য দিক যেটা বলতে চাই, উনি অ্যাকচুয়ালি
কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন যে রবীন্দ্রনাথের গানকে ব্যাপক জনগণের কাছে, মানুষের কাছে আরো কিভাবে আরো পৌঁছে দেওয়া যায়। যে গান উনি সৃষ্টি করে দিয়ে গেছেন সেই স্বরলিপি রেখে আরো কিভাবে তার মানে সমৃদ্ধ করা যায় সেই গানকে। এবং সেটার জন্য উনি কি করেছিলেন, ওনার মানে সেটা আমি জানি, সেটা হচ্ছে উনি সমস্ত ফর্ম অফ মিউজিক উনি জানতেন। উনি ক্লাসিক্যালের মানে একদম কি বলবো পারদর্শী ছিলেন। উনি ছোটা খেয়াল, টপ্পা, বাউল গান, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, উনি সমস্ত কিছু শিখে উনি ওটা রবীন্দ্রনাথের গানেই কিন্তু উনি প্রয়োগ করেছিলেন। এবং এই যে প্রথা ভাঙার একটা গল্প, সেই প্রথা ভাঙতে গিয়ে ওনাকে তো কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। দেখো আমি সত্যি কথা বলতে আমি ওইভাবে কোনোদিন দেখিনি। এই যে প্রথম যে আমরা যে গানটা দিয়ে স্মরণ করলাম, আলোকের এই ঝর্ণা ধারায়, এই গান আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আলোকের এই না বলুন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এটাতে কি প্রথা ভাগে আমি তো জানি না, কিন্তু মানুষের অ্যাকসেপ্টেন্স তো আমি তো ভাবতেই পারি না। এবং এই গান শুনে আমিও যেরকম ফ্লোর্ড হয়ে গেছিলাম। এবং এটা আজকে আমি বলতেই প্রাণের গান হয়ে উঠলো, প্রাণের গান। এবং এটা আমি বলতেই চাই যে আজকে আমার সাংগীতিক জীবনের শুরু এবং পুরোটাই পীযূষ কান্তি সরকারের জন্য। রবীন্দ্রনাথের গান, আমি ওনার গান শুনেই আমি ইন্সপায়ার্ড হই। এবার একটা গান শুনিয়ে দাও। আচ্ছা, আমি মানে পীযূষ কান্তি সরকারের একদম ট্রেডমার্ক একটি গান, যেটা উনি বহু মঞ্চে গেয়েছেন, শোনাচ্ছি তোমাকে। এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, তুমি এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। উদাসীনতা সত্য কিনা জানি না, সে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলো ছল। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলো ছল। তুমি চলে গেছো ধীরে ধীরে শীত সমীরে, পিছনে নিপবিথিকায় রৌদ্র ছায়া যায় খেলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে, সম্মুখেরও পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, এসেছিলে তবু আসো নাই জানাই গেলে। পঁচাত্তরতম জন্মদিনে আমরা স্মরণ করছি পীযূষ কান্তি সরকারকে। তার গান গাওয়ার স্টাইলই ছিল অন্যরকম। এবং এই যে স্পেশালিটি, আমরা সেই স্পেশালিটি কিভাবে উপলব্ধি করেছে স্মার্ত, আমরা স্মার্তর কাছে শুনবো। দেখো, গান গাওয়ার স্টাইল যখন বলে, পীযূষ কান্তি সরকারের গান গাওয়ার স্টাইল ছিল একদম ওনার।
সেটা আর দ্বিতীয় কারো হবে বলে আমার মনে হয় না। এবং সেটার পেছনে আবার ওই সেই ওনার দীর্ঘদিনের মানে কি বলবো বহু সঙ্গীতের চর্চা, হ্যাঁ, সেটার সবকিছু নিয়েই ওনার ওই গানের প্রোডাকশন, এবং সেই জন্যই বোধহয় উনি আজকেও সবচেয়ে জনপ্রিয়তম। আর একটা কথা যেটা বলতে হয়, যেটা উল্লেখ না করলেই নয়, সেটা উনি সবসময় বলতেন, সেটা হচ্ছে কথা এবং সুরের বিবাহ, এই শব্দটা উনি ইউজ করতেন। এটা হচ্ছে উনি লিরিক্সের ওপর এত জোর দিতেন যে গানের লিরিক্সটা কি বলতে চাইছে, এবং সেইটাই উনি অ্যারেঞ্জমেন্টে ওনার লাইভ অনুষ্ঠানে সেটাই উনি তুলে ধরতে চেয়েছিলেন, যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সমস্ত মানুষ আরো কি করে সেই গানটাকে আরো তার কাছে পৌঁছে দেওয়া যায়। এবং উনি বলতেন কথা ও সুরের বিবাহ, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় উচ্চারণ। মানে আমি তো বাইরে থাকতাম, হ্যাঁ, মানে ওনার গান শুনে মানে ওই উচ্চারণ এবং ওরকম গাওয়ার স্টাইল, সেটা বোধহয় আমার সাথে সাথে সকলের, কিন্তু আমার তো ভীষণ নাড়া দিয়েছিল। এবং দীর্ঘদিন আমি বিভিন্ন ওনার মানে গান শুনে দেখেছি যে প্রত্যেকটা গানের বর্ণনাই ওনার কাছে আলাদা রকম ভাবে হতো। আমি তোমাকে শোনাচ্ছি, তুমি উদাহরণ দিয়ে বললে হয়তো বুঝতে পারবে। যেমন ধরো এই একটি গান, নদী পারে এই আষাঢ়ে প্রভাত খানি নেরে অমন নেরে আপন প্রাণী টানি নদী পারে এই আষাঢ়ে। এই যে আষাঢ়ের শব্দটা উনি যেভাবে বলতেন, আষাঢ়, এইটাই ছিল ওনার স্টাইল। যেমন ধরো আরেকটি গান তোমাকে শোনাচ্ছি, আমার খুব প্রিয় গান, আবার এসেছে আষাঢ় আকাশ আবার এসেছে আষাঢ় আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস বে, আবার এসেছে আষাঢ় আকাশ। এই যে বিভিন্ন গানের বিভিন্ন ভাবে উনি বলতেন, যে গান ধরো মানে খুব সাটল, হ্যাঁ, সেই গান, যেমন একটি গান আমার মনে পড়ছে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, একটুটাকে উনি একটু ভাবেই বলতেন। আমার মতে এই জিনিসগুলোই কিন্তু মানুষকে নাড়া দিয়েছিল। এবং আমি গানটা শোনাচ্ছি, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও, না চাহিরে তোমার মুখ পানি, হৃদয় আমার বিরাম নাহি জানে, না চাহিরে তোমার মুখ পানি, হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি, কোন হারা সাগরে তুমি একটু কেবল বসতে দিও। কথা তুমি বলছিলে, আমরা অবশ্যই ভেঙে চলে গেলাম। আমার মানে বলার উদ্দেশ্য শুধু এইটুকুই ছিল যে যে গানটা রবীন্দ্রনাথের গানকে উনি দীর্ঘদিন উপলব্ধি করেন, যেটা উনি মনে করেছিলেন যে এই গানটার
ইন্টারপ্রিটেশন এটা হওয়া উচিত, উনি ঠিক সেভাবেই রাখতেন। এবং অবশ্যই আমি কারুরকে এত স্বরলিপি মেনে গান করতে আমিও কিন্তু মানে দেখিনি, মানে উনি এতটাই স্বরলিপিকে মানতেন কিন্তু তার মাঝেই উনি গানকে সেরকম ভাবে ইন্টারপ্রিট করতেন। যেমন আমি সাটল কথা বলছিলাম, এই গানটা শোনালাম, সিমিলারলি অন্য কোনো গানে ধরো যেখানে বলছেন পাগল হাওয়া পাগল হাওয়া নৃত্যমাতি হলো আমার সাথের সাথে অট্টহাসে ধায় কোথা সে বারো না মানে হারালো হারালো আজ মেঘে মাঝখানে চিত্ত আমার হারালো হারালো আজ। যখন গানে ড্রামা, তখন উনি ড্রামাটাকে ইউজ করতেন এবং এটাই ছিল ওনার আমার মতে গানের স্পেশালিটি। তাই ওনার তুমি তো গুরু হিসেবে ওনাকেই পেয়েছো, মানে তুমি কিভাবে পেয়েছো বা তোমার সঙ্গে কি করে আলাপ হয়েছিল? দেখো আমি এটা বলি, আমি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের গান আমি গেয়ে থাকি, কিন্তু রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্যে এবং আমাকে আজকে আমি সাংগীতিক জীবনে যতটুকু করেছি সেটার একমাত্র অবদান হচ্ছে শ্রী পীযূষ কান্তি সরকারের। এবং আমি ওনার সাথে আমার আলাপ একটু অদ্ভুতভাবে, সেটা হচ্ছে প্রথমত ওনার আমি একটা লাইভ অনুষ্ঠান শুনি এবং শুনে আমি ওইরকম ইন্টারপ্রিটেশন শুনে, ওরকম গান শুনে আমি মুগ্ধ, একদম মানে পাগল হয়ে যাই। সেই বয়সে আমি তখন খুবই ছোট, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো তারপরে ওনার গান আমি না শুনে শুনে গানের খেয়া, গানের ভাষা, তখন গানের খেয়া প্রথম অ্যালবাম ওনার রিলিজ করলো, প্রথম না সরি সেকেন্ড অ্যালবাম। তো সেই গান আমি মানে শুনে শুনে নিজেই গাইতাম জানো। এবং আমার খুব সৌভাগ্য যে আমাদের পাড়ায় একটি অনুষ্ঠানে আমি ওনার একটা গান গাইছিলাম, ওনার গান বলতে মানে ওনার শুনেই রবীন্দ্রনাথের গান, এবং শোনার পর উনি সেটা শুনে এবং কি ফরচুনেট দেখো উনি সেদিনকে ওখানে প্রেজেন্ট থাকেন, মানে আমার পাড়ার একজন তার। তো তারপরে উনি গান শুনে বলে তুমি এই গান কোথা থেকে শিখেছো? আমি বললাম আমি তো আপনার মানে ক্যাসেট দেখে এই গান তুলেছি। বলে তোমার সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, তখন আমরা বাইরে থাকি, মানে উনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি বলে শেষ করতে পারবো না উনি কিরকম, সেটাই জানতে চাইছিলাম কিরকম ব্যক্তি, মানে তুমি তো তাকে একেবারে সামনাসামনি দেখেছো। মানে আমি না কথায় মানে সত্যি ছোট সময়ের মধ্যে বলে হয়তো বোঝাতে পারবো না, উনি ঋষি মানুষ ছিলেন একদম। এবং ওনার পাণ্ডিত্য আমি দেখেছি, ওনাকে শেক্সপিয়ার, হ্যামলেট মানে গড়গড় মুখস্থ বলতেন। হ্যাঁ, এবং আমার পাওয়া হিসেবে আমি যেটা বলি তোমাকে সেটা হচ্ছে যে শুধু গান শেখা নয়, উনি আমাকে বিভিন্ন অন্য ধরনের গান শোনাতেন। এবং মানে আমি কত সৌভাগ্যবান যে উনি আমার বাড়িতে চলে আসতেন। হ্যাঁ, এবং সেই দিনগুলো আমি এবং আমাদের পরিবারের সকলে আমরা কেউ ভুলতেই পারবো না। এবং সত্যি কথা বলতে ওটা আমাদের গোল্ডেন ডেজ, এবং আমরা সত্যি ঈশ্বরের মতন পীযূষ কান্তি সরকারকে পেয়েছিলাম। এবং উনি বাড়িতে, আমি ধরো আমার পরীক্ষা, তখন আমি স্কুলে পড়ি, আমি হয়তো ক্লাসে যেতে পারিনি, উনি বিকেলবেলা আমার বাড়িতে চলে এলেন। কি হয়েছে, শরীর খারাপ? মানে আমি তো ভাবতেই পারিনি, ওরকম একটা মাপের মানুষ। হ্যাঁ, তো কি হয়েছে না, তোমার তো পরীক্ষাও তো আসতে পারিনি, আমাকে একটু হারমোনিয়াম নিয়ে গান উনি শুনিয়ে দিলেন। তো এইসব দিনগুলো ভাবতেই পারি না। আমি একটা গান শোনাতে চাই, যে গান দিয়ে আমার সাথে ওনার আলাপ, এবং যেটা আমরা বলি, আমি অ্যাটলিস্ট বলি ওনার কাছে শেখার আগে তুমি ওই গানটা, হ্যাঁ মানে সেটা আমি গাইছিলাম। এবং অনেকেই বলে, শুধু আমি নয়, বহু মানুষ বলেন যে এটা পীযূষ কান্তি সরকারের গান। হ্যাঁ, আমি শোনাচ্ছি সেই গান। গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধবাণী অন্ধকারে নাদন জেগে উঠে, গানে গানে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথা
যেথায় বাজে বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে গানে গানে তব বন্ধন যা টুটে গানে গানে। খুব সুন্দর গানটা, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতনই গান। এটাতে পীযূষকান্তি সরকার তিনি নিজেও মানে তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেছিলেন। না না, আমি তো মানে আবারও বলি খুব সৌভাগ্যবান, এবং যেটা মানে বলতেই হয়, যেটা আমি হয়তো ভুলে যাব পরে, যে উনি অ্যাকচুয়ালি কিছু জিনিস বলতেন যেই কথা আমার আজকে বলতে ইচ্ছে হচ্ছে এবং যেটা বলা খুব জরুরি। সেটা হচ্ছে উনি রবীন্দ্রনাথের গানকে দুটো তিনটে জিনিস বলতেন, যেটা আমি তোমাকে বললাম, কথা এবং সুরের বিবাহ। এবং আরেকটা জিনিস উনি বলতেন, যেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানকে ইয়াং জেনারেশনের কাছে আমরা কি করে পৌঁছবো। সমস্ত মানুষ রবীন্দ্রনাথের গান শুধু সীমিত থাকবে না, সবাইয়ের কাছে এটা যাতে পৌঁছয়, সেই জন্য মিউজিক ভিডিওর খুব প্রয়োজন। সেটা উনি আজ থেকে প্রায় 15 বছর আগে বলে গেছেন, যেটা হয়তো আমরা আজকে দেখছি যে মিউজিক ভিডিওর ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার বলতে ইচ্ছা করছে, সেদিনকে ওনার ছেলে, আমি পুষ্পল সরকার, ওনার সাথে আমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল। সেটা হচ্ছে যে একটা জিনিস যদি আমরা যেহেতু মানে পীযূষ দা সম্বন্ধে বলি, কি সেটা হচ্ছে উনি কিন্তু 24 আওয়ার্স ইন্টু 365 ডেজ গান নিয়েই থাকতেন। মানে গান নিয়ে থাকতেন কিভাবে, যখন হয়তো উনি গান গাইছেন না তখনও কিন্তু উনি গান নিয়েই আছেন। এবং এটা মজা করে বাবুদা মানে পুষ্পলদা সেদিনকে বলছেন যে বাবা যদি ঘুমিয়ে থাকতো কখনো এবং শত্রুপক্ষের লোক যদি ঘরে ঢুকে পড়েন, হ্যাঁ, এবং আরেকজন শত্রুপক্ষের লোককে যদি ফোন করে কথা বলে, তাহলে তিনি কিন্তু ভুল করেন, বাবা কিন্তু শুনছে। মানে ওনার এইগুলো দেখো, এইগুলো আজকের দিনে ওনাকে স্মরণ করা মানে এই কথাগুলোই বলা আমার মতে। হ্যাঁ, এবং এগুলো অনেক না জানা কথা যেগুলো সকলের জানা হচ্ছে। অ্যাবসলিউটলি। এবং আমি দেখেছি ওনাকে, এবং সব সময় কিন্তু উনি ওই রবীন্দ্র গানকে কি করে এগিয়ে নিয়ে যাবেন এই কথা ওনার মাথায় চলতো, শুধু অনুষ্ঠানের সময় বা গান গাওয়ার সময় নয়।